এটা সবার ওনাদেরকে ডাকা উচিত, ওনাদের বক্তব্য শেষ শোনা উচিত। আমি একমত এর সাথে। আপনি যে পয়েন্টগুলো বলছেন অবশ্যই আমাদের এটা আমলে নিতে হবে, নেওয়া উচিত। তো আমি আমাদের এখানে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমাদের আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির সাবেক ভাইস চ্যান্সেলর এবং ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওআইসির ভাইস চ্যান্সেলর এবং বুয়েটের প্রফেসর ছিলেন প্রফেসর ডক্টর ফজল আলী স্যার। আমরা ওনার কাছ থেকে শুনবো। আমাদের এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আছেন। আমি স্যারের বক্তব্যের আগে স্যার চলে যাবেন, আমাকে আগে বলছিলেন স্যারকে একটু মজুমদার স্যারকে আগে ছেড়ে দিতে হবে। তো এই জন্য এর আগে আমি একটু ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রফেসর এবং বিশিষ্ট রাষ্ট্রচিন্তাবিদ প্রফেসর নুরুল আমিন ব্যাপারী স্যারকে অনুরোধ করছি কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সম্মানিত সভাপতি এবং বিশিষ্ট পণ্ডিত আলোচকবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন একজাক সাবজেক্ট যারা বসে আছেন, আপনাদের সর্বোচ্চ ধন্যবাদ। আসলে এই বিষয়গুলো 3-4-5 মিনিটে আলোচনার বিষয় হয়। তবু ভবিষ্যৎ যেভাবে আলোচনা শুরু করেছেন সুন্দরভাবে, হয়তো আমি প্রথম তাকে একটু রাগান্বিত করে দিয়েছি। আমি সে বলছে আগের মতো থেকে সেকেন্ড ফেলে একটু অন্য পথে চলে গেলে দেশের অবস্থা খারাপ হয়ে যায়। যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি বিষয়গুলো বিষয়, আর যে পদ্ধতি নিয়ে আমরা আলোচনা করতেছি সেটা কিন্তু গণতান্ত্রিক পদ্ধতি। আর দুর্নীতি নিয়ে যেটা আমরা আলোচনা করতেছি, এই দুর্নীতি কিন্তু পৃথিবীর সেই শ্রেণী বিভক্ত সমাজ যখন শুরু হলো তখন থেকে আছে। আমরা প্রাচীনকালে লেখক প্লেটোর লেখা থেকে পাবো দুর্নীতি সম্পর্কে, এরিস্টটলের লেখা থেকে পাবো, সবার লেখা থেকে পাবো। আর যেই মতবাদের কথা বলতেছি পুঁজিবাদ, এই পুঁজিবাদে কিন্তু প্রথমে সৃষ্টি হয়েছে প্রিমিটিভ অ্যাকুমুলেশন অফ ক্যাপিটাল। এটা হচ্ছে ট্রু করাপশন। আদি যে পুঁজি, আদিম পুঁজিটা, এটা পুঁজিবাদীরা স্বীকার করে যে এটা দুর্নীতির মাধ্যমে এটা শুরু হয়েছে। কিন্তু আমরা দেখবো দেখেন রিসেন্টলি কিছু অনেক আগে আমাদের চোখের সামনে মার্কিন যুক্তরাষ্ট্র দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। কিভাবে প্রশ্রয় দিয়েছে? আপনি নির্দিষ্ট পরিমাণ প্রচুর ডলার নিয়ে যান, আপনার নাগরিকত্ব দিয়ে দিয়েছে না? দিয়ে দিচ্ছে। এখন সেই মার্কিন যুক্তরাষ্ট্র কেন এই দুর্নীতিকে এত কঠিনভাবে ধরছে সেটা লক্ষ্য করতে হবে। আর এই যে পৃথিবীর যে কাঠামোটা, এই কাঠামোটা কিন্তু পরিবর্তনের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র দায়ী। আমাকে ভুল বুঝবেন না, আমি জাস্ট সোশ্যাল ডেমোক্র্যাট, আমি সোশ্যাল ডেমোক্র্যাট, আমরা মনোবিশ্বাস করি। কারণ এই সামাজিক যে মর্যাদা এবং সম্পদের সুষম বন্টনের প্রতি আস্থা আল্লাহ নিকট দোয়া রাখি যেন থাকে। কারণ আপনারা হজরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহুর কথাও শুনেছেন, ওমরের সাথে কনফ্লিক্ট করেছিল, কনফ্রন্টেশনে গিয়েছিল এই সম্পদের বন্টন এবং এক পর্যায়ে বলেছিল, ওমর তুমি আমিরুল মুমিনিন, আমিরুল মুলক না, আমিরুল মুলক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। তুমি কখনো আমিরুল মুলক হতে পারো না। সম্পদের যে বন্টন এটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। তো সেই ক্ষেত্রে দেখবেন আপনার আরো জিনিস দেখেন, এই যে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধা, আমি দুজনকে খুব প্রশংসা করি। একজন আলেকজান্ডার দি গ্রেট, আরেকজন হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণের পরে খালিদ বিন ওয়ালিদ। খালিদ বিন ওয়ালিদের খুব সামান্য একটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে তার সেনাপতির পদ থেকে সরিয়েছিল। আপনারা আমার চেয়ে বেশি জানেন। খালিদ বিন রাদিয়াল্লাহু আনহুর সাথে ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্ক খুব সম্ভবত মামাতো ভাই, এরকম একটা রক্তের সম্পর্ক ছিল। শুধু বলছিল, খলিফার নিকট বলেছিল খালিদ বিন ওয়ালিদ সে তো হিসাব দিচ্ছে না ঠিক মতো। ওমর খোঁজ খবর নিয়ে বলছে, হ্যাঁ একটু কেমন খলিফা তো খবর নিয়ে সাথে সাথে আমি দুর্নীতি সম্পর্কে একটু বলতেছি। সাথে সাথে আবু উবায়দা, আরো কারণ আছে সরানোর জন্য, আল্লাহ সাথে তুলনা করে অনেকটা আল্লাহকে না অনেক। তো সরানোর সময় তখন সে কিন্তু খলিফার আদেশ মান্য করে এবং ব্যথা পেয়েছিল, আমি খালিদ বিন ওয়ালিদ, আমি তো কোরআন সুন্নাহর বিপক্ষে যাই না, আমি তো কখনো দুর্নীতি করতে পারি না,
আমি হিসাব তো আবার অবিশ্বাস করবে কেন? খলিফা চেয়েছে আমি মদিনাতে গিয়ে যুদ্ধের পরে হিসাব দেব। তারপর কি করছে, সাথে সাথে আবু উবাইদার নিকট পদত্যাগ পত্রটি দিয়ে বলছে তোমার অধীনে আমাকে যুদ্ধ করতে দিও। আসার পরে কিন্তু বেশি দিন বাঁচে নাই এই দুঃখের জন্য। ওমর আমাকে এমন একটা শাস্তি দিল। আর যে লোকটি কি করেছে, আল্লাহকে বলছে আল্লাহ আমি আমার জন্য যুদ্ধের ময়দানের জন্য আমি শহীদ হই। অর্থাৎ এই যে এইরকম যদি আপনার আইনের শাসন থাকে, অথবা আপনি যদি কোনো আদর্শকে বিশ্বাস করতে পারেন, তাহলে কিন্তু দুর্নীতি হয় না। কিন্তু আমি যেটাকে নিয়ে আমরা যেটাকে আলোচনা করতেছি, আমাদের বর্তমান বাংলাদেশ সহ পুরো পৃথিবী নিয়ে এটা হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। বিশ্বাস করতে হবে আপনাকে। এই পুঁজিবাদী ব্যবস্থাটা কোথা থেকে চলছে, কিভাবে এটা শাসিত হচ্ছে, আর কিভাবে বাংলাদেশের ক্রাইসিস, আমি ডিটেলস আলোচনা করবো না, এটা ঘন্টার পর ঘন্টা আলোচনার ব্যাপার। এই বাংলাদেশে দেখেন তো 111টা কে সৃষ্টি করেছে? মজুমদার সাহেবের সামনে আমি বলতেছি, আমি তাই খুব ভালোবাসি, ঠান্ডা মানুষ ঠান্ডা কিন্তু লাগে না, আস্তে আস্তে কথা বলে। হ্যাঁ, আমার সাথে একজনের টক শো আমরা আলোচনা করেছি। এটা এই 111 কিন্তু কারা সৃষ্টি করেছিল? এই ভারতের নিকট আমার বাংলাদেশে কে ইজারা দিয়েছিল? তারা কখন আবার ইজারাটাকে সরে নিয়ে আসলো সেটা আপনারা সবাই জানেন। আফগানিস্তানের যে যুদ্ধের পরে, তালেবানদের বিরুদ্ধে মার খাওয়ার পরে চেঞ্জ হয়ে গেছে। তারপরে দেখবেন হাসিনা ওয়াজেদকে ডেমোক্রেটিক কনফারেন্সে দাওয়াত দেয়, কোনো দাওয়াত দেয় নাই। সেখানে বোঝা উচিত ছিল যে একটা কিছু ঘটতেছে। কারণ আমাদের তো থিঙ্ক ট্যাঙ্ক নাই, থিঙ্ক ট্যাঙ্কের এত অভাব, যেগুলো আওয়ামী লীগে নেই, বিএনপি তো আরো নেই। বিএনপি এখন যা করতেছে, বিশ্বাস করুন আপনারা মনে কিছু করেন না, আমি জাস্ট তাদের সাথে আমি ওতপ্রোতভাবে সম্পর্কিত। এটা আমি এখন শুধু বলি, এরা কে? দেশের স্বার্থ যে রক্ষা করে না, সে তো জাতীয়তাবাদী হতে পারে না। বাংলাদেশি জাতীয়তাবাদী, তুমি কিসের জাতীয়তাবাদী? জাতীয়তাবাদী বড় শক্তি হচ্ছে আমার মাটিকে আমি ভালোবাসি, আমার জাতিকে আমি ভালোবাসি। তো সেই জাতীয়তাবাদী শিক্ষা কে দেয়? এই শিক্ষা কিন্তু আবার বুর্জোয়া গণতন্ত্র দিয়েছে। এই যে গণতন্ত্র, ধনিক শ্রেণী গণতন্ত্র, কিন্তু এটা গরিবের গণতন্ত্র না, এটাকে বলা হয় বুর্জোয়া গণতন্ত্র, ধনিক শ্রেণী গণতন্ত্র। সামন্তবাদ যখন শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল ব্রেন ব্রিটেনে, তার উপর ভিত্তি করে তারা পুঁজিবাদ, একটি ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু সৃষ্টি শুরু হয়। হ্যাঁ, অর্থাৎ সৃষ্টি হচ্ছে আপনার কিসের ধ্বংসের প্রসব বেদনা, তা থেকে কিন্তু সৃষ্টি হবে। যেমন আন্দোলন দিকে মারামারি দেখে আমি হাসছি, ভয় পাবো কেন? ধ্বংস হবে, ধ্বংস ছাড়া সৃষ্টি আসে না, ধ্বংস হতে হবে। অর্থাৎ সামন্তবাদী সমাজ ধ্বংসের পরে পুঁজিবাদ আসলো। এই পুঁজিবাদ আবার ফ্যাসিস্ট, যেটা আপনার এখানে আছে, এই পুঁজিবাদী কিন্তু আবার ফ্যাসিস্ট ব্যবস্থা আপনাকে সৃষ্টি করবে। হিটলার, এগুলি আমাদের যেটা গণতান্ত্রিক বিষয়গুলো। হাসিনা কি গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতা আসছে না? কিভাবে সে আবার ফ্যাসিস্ট হলো? এই পুঁজিবাদী ব্যবস্থায় তাকে গণতন্ত্র আনাইছে, আবার ফ্যাসিস্ট হয়ে গেছে। কিন্তু প্রকৃত পুঁজি তো এখানে বিকশিত হয় নাই। প্রকৃত পুঁজি বিকশিত হলে এখানে কি হতো? টাটা, বিড়লা, ডালমিয়ার মতো শক্তিশালী ইন্ডাস্ট্রিয়াল পুঁজি গঠিত হতো। কিন্তু এখানে তো লুটেরা পুঁজি। মজুমদার সাহেবরা কিন্তু তার সংস্কারগুলি রাখেন নাই, জানেন? আলী রিয়ার সাহেবকে আমি ছিলাম 2 বছর জুনিয়র, ঢাকা বিশ্ববিদ্যালয়ে রিসার্চ ছিলেন। তারা অর্থনৈতিক সংস্কার করতেছে না, তারা এডুকেশনের উপর সংস্কার করতেছে না। তারা কি করতেছে? আমি তো 2-3 জায়গায় ইউনিট সাহেবের সামনে একদিন দেখা হয়েছে, 2 মিনিটের আলোচনা। সে অর্থনীতি ছাত্র, তো বুঝতে হবে আমার বেসিক স্ট্রাকচার যদি ঠিক নাই থাকে, আমি তো সুপার স্ট্রাকচারে ঠিক করতে পারবো না। আমার বেসিক স্ট্রাকচার কি? এগ্রিকালচার হচ্ছে আমার বেসিক স্ট্রাকচার। সেটাকে পরিবর্তন করে তারপর তো ম্যানুফ্যাকচারিং সেক্টরে গিয়ে প্রত্যেকটা পুঁজি বিকাশ হয়েছে, ওদিকে আমি যাচ্ছি না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আমার একটা উদাহরণ দিয়ে আমি শেষ করবো। আমার একজন গরিব কৃষক 5 লক্ষ টাকা নিয়েছে সুদে ব্যাংক থেকে। তার হাজব্যান্ড মারা গেছে, 2টা সন্তান আছে। ওই 5 লক্ষ থেকে 10, 15, 20 লক্ষ টাকা হয়েছে, তার দিকে তাকাবে না। এ কি করে? ওই গার্মেন্টস ইন্ডাস্ট্রির মালিক যে হাজার হাজার কোটি টাকা, আমি হাজার হাজার কোটি টাকা বলবো এখান থেকে আছে, গার্মেন্টস সেক্টর থেকে সে প্রফিট করেছে, অথবা বিভিন্ন পর্যায়ে সে পাচার করেছে। ওই লোকগুলি করোনার সময় আবার টাকা পেল। আমার ভূমিহীন কৃষকরা আবার তারা কিছু পেয়েছে? পাবে না। এই টাকাটাই যদি ইউনুস সাহেব দিতে চায়, হি ইজ ভেরি ফাইন জেন্টলম্যান, পণ্ডিত।
দেশকে ভালোবাসে। আগে কি হয়েছে সেটা আমি ভিন্ন কথা বলবো, মজুমদার সাহেবের এনজিও নিয়ে আমি আলোচনা করবো না, ওইখানে লেভেল আছে। মানে আপনার এখানে যারা বসে আছে বিশ্বাস করুন, আমার মন্ত্রিত্ব উপদেষ্টা তোমার পিএস যদি চুরি করে তুমি কি সৎ? কে বলবে তুমি সৎ? মন্ত্রী তোমার পিএস চুরি করতেছে, তুমি সেই জবাব দিয়ে দিচ্ছ না, তুমি সৎ হতে পারো না। আর কয়েকজনকে আমি জানি তারা কি অবস্থায় আছে। $25 বিলিয়ন গবেষণার মাধ্যমে খেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমারই ছাত্র, সে একা খায় না, অনেকে খেয়েছে। 2 জন লোক অফিসে কোন গবেষণা করে ছাত্রছাত্রীদের দিয়ে ফিল্ডে পাঠাই করে, এটা তো এনজিও। ওই টাকাটা কিন্তু আগে কিন্তু এখানে নেই, সুযোগটা কি করেছে? এইটা আবার কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র করেছে, নন গভর্নমেন্ট অর্গানাইজেশনে কি করেছে, এই তোমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলিতে সরকার হাসিনারা খালেদারা, আমি অনেক আগে ভালোবাসি খালেদা জিয়াকে, আই লাভ, কারণ সে প্রেসিডেন্ট জিয়া দেশকে ভালোবাসতেন, ওই আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতেন, চিহ্নিত করে ফেলেছেন। এখন একমাত্র ইউনূস সাহেব আধিপত্যবাদকে চিহ্নিত করেছেন। আমি আল্লাহ দোয়া করি এই লোকটা যেন কতদিন থাকতে পারে, আল্লাহ যেন। হক সাহেব তো আবেগ দিয়ে তার ইনস্টিটিউশনকে রক্ষা করতে বলছেন, আমি বলি ইয়েস রাইট। তার ইনস্টিটিউশন না থাকলে 5ই আগস্টের দিন হতো না, কারণ একটি দেশের অভ্যুত্থান, এটা বিপ্লব না, অভ্যুত্থান সাকসেসফুল করতে হলে ওই দেশের মিলিটারি 50% জনের সমর্থন লাগে, তা না হলে অভ্যুত্থান অথবা বিপ্লব সমর্থন হয় না। ওই পর্যন্ত আমি সালাম দিচ্ছি, কিন্তু 3 দিন আগে সে যে কথা বলছে এটি কনস্টিটিউশনের পরিপন্থী, সে বলতে পারে না ওখানে দাঁড়িয়ে, তবে বাংলাদেশে নির্বাচন হবে। যেখানে বলুন, আপনাদের সামনে বলছি, এটা ঘরে আপনি বাইরে পাইপ দিলেন কেন? আমরা জানি কিভাবে ওইখান থেকে কিন্তু গন্ডগোলটা শুরু হয়েছে না, এই যে আজকে আন্দোলনগুলি শুরু হয়েছে। সাহস পেতে বলে ওই যে যারা আপনারা যারা বলে, আমরা বলি যারা ইন্ডিয়াতে পালিয়েছে তারা কি করছে, বর্ডারে আশা করছিল, একটা এইরকম শুরু হয়েছে, বর্ডারে আশা করছে আমরা আবার দেশে আসবো, সাহস পায়। আমি মনে করি কিছু আপনারা ইসরায়েল, কিন্তু এই সমস্ত জিনিসগুলি এলোমেলো হয়, এটাকে রক্ষা করবে কে? কনস্টিটিউশন। আমি শেষ করে দিচ্ছি, কনস্টিটিউশন ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ পাওয়ার রিলেশনশিপ ইন এ সোসাইটি। শাসনতন্ত্র হচ্ছে একটি দেশের ক্ষমতা সম্পর্কিত আত্মজীবন। লিখলেই হবে না, মজুমদার সাহেব লিখে দিবেন কনস্টিটিউশন, ইম্পসিবল, নট এট অল, কখনো সংক্ষেপ সম্ভব হবে না। তাহলে তো পাকিস্তানের কনস্টিটিউশন লিখতে 9 বছর লাগছে কেন? ইন্ডিয়া কনস্টিটিউশন লিখতে 2.5 বছর লাগছে কেন? বাংলাদেশ হঠাৎ করে একটা ইন্ডিয়ান এক মেয়ে একটা কনস্টিটিউশন দিয়ে দিচ্ছে 9 মাসের মধ্যে। ওয়ান পার্টি ডোমিনেটেড পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট 72 সালে কনস্টিটিউশন দিয়েছে। আমরা প্রশংসা করি বিভিন্নভাবে, কিন্তু ওটার কিন্তু এলোমেলো আছে, যেটা আমরা মজুমদার সাহেবকে ধন্যবাদ জানাই, আলী রিয়াজ সাহেবকে ধন্যবাদ জানাই। যদি এই ধরনের ফ্রুটফুল কিছু চেঞ্জ করতে পারে ভালো হবে। তার আগে আমি বলবো অর্থনৈতিক সেক্টরে, অর্থাৎ বেসিক স্ট্রাকচার দিকে না তাকিয়ে সুপার স্ট্রাকচার কখনো টেকবে না। আবার হাসিনা ইন্ডিয়ার যে প্ল্যান আমি বলে দিচ্ছি, ইন্ডিয়ার প্ল্যান হচ্ছে বিএনপিকে বলতেছে তোমরা ক্ষমতায় যাও, 30-40টা আসন তোমরা আওয়ামী লীগকে দাও, অর্থাৎ এখন অপোজিশন পার্টি থাকো, মানা এই এখন যদি সে অপোজিশন থাকে 10 বছর পরে পজিশন আসবে না। এই লোকগুলিকে কি করবে? হকসাপি কি করবে? তারা থাকতে পারে, কনস্টিটিউশনকে ভায়োলেট করছে, তাদের তো ফাঁসি হবে। তো এই দেশের মানুষগুলি কোথায় যাবে বলেন? আবার তারা মজুমদার সাহেবদের এগুলি চেঞ্জ করবে, আধা ঘন্টা পার্লামেন্টে চেঞ্জ করে ফেলবে। এই জন্যই আমার মনে হয় চিন্তা ভাবনা করে জাতির সকলকে আমাদের চিন্তা ভাবনা করে পরামর্শ দেওয়া উচিত, এবং ওদের সহজে আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমাদের বিশিষ্ট রাষ্ট্রচিন্তক ঢাকা